আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা দ্রুত শুরু করতে ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী। তিনি বলেন, কবে এই আলোচনা শুরু হবে এ বিষয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। রোববার রাজধানী দোহায় সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন, চুক্তিতে যেভাবে নির্ধারণ করা আছে আমরা চাই দুই পক্ষ সেভাবে অগ্রসর হবে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপের আলোচনা সোমবার থেকে শুরু হওয়ার কথা। গত মাসে দুই পক্ষ জটিল এক যুদ্ধবিরতিতে পৌঁছেছে, যে চুক্তির আওতায় গাজায় যুদ্ধ বন্ধ হয়েছে। চুক্তি অনুযায়ী হামাস এখন পর্যন্ত 18 জিম্মিকে মুক্তি দিয়েছে, তবে এখনও তাদের হাতে 70 ইসরায়েলি জিম্মি রয়েছে বলে মনে করা হয়। রয়টার্সের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাস তাদের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দেবে বলে মনে করা হচ্ছে এবং গাজার যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে। পাশাপাশি গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনারা পুরোপুরি সরে যাবে। দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়ে রোববারের সংবাদ সম্মেলনে কাতারি প্রধানমন্ত্রী বলেন, কখন প্রতিনিধিরা আসবেন এবং কখন আলোচনা শুরু হবে সে সম্পর্কে কিছুই আমাদের কাছে স্পষ্ট নয়। তিনি জানান, মধ্যস্থতাকারী কর্মকর্তারা হামাস ও ইসরায়েলের সাথে টেলিফোনে দ্বিতীয় ধাপের আলোচনার জন্য যোগাযোগ রক্ষা করছেন, তবে কোনো পক্ষই এই রিপোর্ট লেখা পর্যন্ত কাতারের প্রতিনিধি পাঠায়নি। এ বিষয়ে কাতারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সাথেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে তিনি জানান। একই সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, গাজার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের বিষয়ে সব পক্ষ তাদের অঙ্গীকার রক্ষা করবে এমনটা আশা করি আমরা। এই বিষয়ে কোনো অবহেলা থাকা উচিত নয়। গাজা উপত্যকায় যুদ্ধ থামলেও এবার পশ্চিম তীরের জেনিন শহরে নৃশংসতা শুরু করেছে। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে পশ্চিম তীরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। এর মধ্যে জেনিনেই তারা বেশি সহিংস হয়ে উঠেছে। ট্যাঙ্ক, বুলডোজার নিয়ে হামলার পাশাপাশি চলছে বিমান হামলাও। ফিলিস্তিনি প্রশাসনের একজন কর্মকর্তা আনাদোলু বার্তা সংস্থাকে বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজার মতোই জেনিন উদ্বাস্তু শিবিরের আবাসিক ভবনগুলোতে বোমা হামলা করছে। কামাল আবু রাব নামের ওই কর্মকর্তা পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর জেনিনের গভর্নর। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী ক্যাম্পটি ধ্বংস করতে যাচ্ছে যাতে সেটি আর বসবাসের উপযোগী না থাকে। আবু রাব বলেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে পশ্চিম তীরে যুদ্ধ স্থানান্তর করেছে। এখন জেনিন শহরে যা হচ্ছে সেটি গাজার মতোই গণহত্যা। এই কর্মকর্তা জানান, 2002 সালের পর এই প্রথম জেনিন ক্যাম্পে বিমান হামলা চালাতে শুরু করেছে দখলদার বাহিনী। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই অভিযানে জেনিনের শতাধিক বিল্ডিং ধ্বংস করেছে সেনারা। আল মাইদিনের খবরে বলা হয়েছে, রোববার জেনিনের উদ্বাস্তু শিবিরে বেশ কয়েকটি ভবন বিস্ফোরক দিয়ে ধ্বংস করেছে সেনারা। এতে সব মিলে প্রায় 20টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি স্থানীয় হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন একজন চিকিৎসক। এদিকে জেনিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, ফিলিস্তিনিদের বিপক্ষে ইসরায়েলের চলমান আগ্রাসন বন্ধ করতে নিরাপত্তা পরিষদকে বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করেন মাহমুদ আব্বাস। বিবৃতিতে তিনি জেনিন ও তুল কারাম উদ্বাস্তু শিবির ছাড়াও পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইসরায়েলি ধ্বংস তৎপরতার কথা তুলে ধরেন। প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গিয়ে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্সের সঙ্গে আল শারার এই সাক্ষাৎ হয়েছে। টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্সের সাথে করমর্দন করছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এর আগে সিরিয়ার প্রেসিডেন্টকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রিয়াদ অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন আব্দুল আজিজ। সৌদি প্রেস এজেন্সি বলেছে, গত সপ্তাহে আল শারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর উপসাগরীয় অঞ্চলের দ্বিতীয় নেতা হিসেবে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার সঙ্গে সাক্ষাৎ করলেন। আল শারার সঙ্গে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানিও রিয়াদ সফর করছেন। এর আগে গত বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দামেস্কে শারার সঙ্গে সাক্ষাৎ করেন। গত 8 ডিসেম্বর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর আল শারা ক্ষমতায় আসেন।
দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পর বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের আমির। সিরিয়ায় বাশার সরকারের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেয়া হায়াত তাহরির আল শামের নেতা আল শারা ক্ষমতায় আসার পর থেকে আরব ও পশ্চিমা বিশ্বের নেতাদের কাছ থেকে সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। গত সপ্তাহে দামেস্ক সফরকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছিলেন, সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলতে সহায়তা করার জন্য ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয় সংলাপে নিযুক্ত রয়েছে সৌদি আরব। একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। এটি প্রায় 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাজধানী তেহরানে একটি অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নতুন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন ক্ষেপণাস্ত্রের কিছু ছবি প্রকাশ করা হয়েছে। নতুন ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ইতেমাদ, যার বাংলা অর্থ বিশ্বাস বা আস্থা। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে সম্প্রতি পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে। তাদের অভিযোগ, তেহরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে। নতুন ক্ষেপণাস্ত্র সহ ইরানের অন্যান্য ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান শত্রু ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। গাজা যুদ্ধের জেরে গত বছর ইসরায়েলে দুবার হামলা চালিয়েছে ইরান। রোববার টেলিভিশন বক্তৃতায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, মহাকাশ প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতার উন্নতির লক্ষ্য হল এটা নিশ্চিত করা যে কোনো দেশ ইরানের সীমান্তে আঘাত করতে সাহস করবে না। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইরানের নতুন এই মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। তেহরানের একই অনুষ্ঠানে নিজেদের তৈরি 3টি স্যাটেলাইটও উপস্থাপন করেছে ইরান। এর মধ্যে একটি স্যাটেলাইটের নাম নাবাক, আর দুটি হল পার্স 1 ও পার্স 2। এই দুটো মূলত আগের দুটো স্যাটেলাইটের উন্নত সংস্করণ। শেষের দুটি স্যাটেলাইট সাধারণত পরিবেশ জরুরি পরিস্থিতি এবং নগর ব্যবস্থাপনা তদারকির কাজে ব্যবহার করা হয় বলে উল্লেখ করা হয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে। রোববারের অনুষ্ঠানটি ইরানের জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে আয়োজন করা হয়। অন্যদিকে 10 ফেব্রুয়ারি দেশটির ইসলামিক প্রজাতন্ত্রের 46তম বার্ষিকী উদযাপিত হবে। এর মাত্র কয়েকদিন আগে আয়োজন করা হলো এই অনুষ্ঠান। তুরস্কের হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলে 23 জন কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর চলতি মাসে কুর্দিদের বিরুদ্ধে চালানো ধারাবাহিক হামলার সূত্র ধরে রোববার এই হামলা চালানো হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তিরা ছিলেন সিরীয় কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজি এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সদস্য। দুটো গোষ্ঠীর মধ্যে তুরস্ক কোনো পার্থক্য না করলেও মার্কিন প্রশাসন দল দুটির প্রতি আলাদা পদক্ষেপ নিয়েছে। তাদের তালিকায় পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্ত। অথচ ইসলামিক স্টেট বা আইএস এর বিরুদ্ধে সিরিয়ার অভিযান পরিচালনাকালে ওই অঞ্চলে তাদের অন্যতম মিত্র ছিল ওয়াইপিজি। তবে তুরস্ক দুটি সংগঠনকে একই মনে করে। সংগঠন দুটি তুরস্কের সীমান্তের কাছে অবস্থান নিয়ে প্রায় তুরস্কের ভেতরে নাশকতা চালায়। তুরস্ক এর আগেও একাধিকবার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সিরিয়ায় সামরিক অভিযান চালিয়েছে। দীর্ঘদিন ধরেই ওয়াইপিজির ওপর থেকে সমর্থন প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছে তুরস্ক। তবে আগের বাইডেন প্রশাসনের আমলে তাদের দাবিতে কেউ তেমন একটা কর্ণপাত করেনি। এখন তাদের আশা, নতুন ট্রাম্প প্রশাসন ওয়াইপিজির বিষয়ে মার্কিন নীতি সংস্কার করবেন। ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার পতনের পর থেকে সেখানে অবস্থানরত কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তুরস্ক আর তার মিত্ররা। আঙ্কারা ইতিমধ্যে দাবি জানিয়েছে, কুর্দি ওয়াইপিজি সহ আরও কয়েকটি দলের সমন্বয়ে গঠিত এবং মার্কিন সমর্থিত বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ যেন তাদের অস্ত্র সমর্পণ করে, অন্যথায় সামরিক উপায়ে তাদের প্রতিহত করা হবে বলে হুমকি দিয়েছে তারা। নতুন নেতা নির্বাচন করেছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি। নতুন এই নেতার কাজ হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর ভেঙে পড়া দলকে পুনর্গঠন করা এবং রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে সবচেয়ে ভালোভাবে মোকাবেলা করা যায় তা বের করা। নতুন এই নেতার নাম কেন মার্টিন। তাকে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। এক বিবৃতিতে কেন মার্টিন বলেন, ডেমোক্রেটিক পার্টি হলো কর্মজীবী মানুষের দল। এখন আমাদের হাত গুটিয়ে নেওয়া নয়, বরং সর্বত্র প্রতিযোগিতা করার, প্রতিটি নির্বাচনে এবং সরকারের প্রতিটি স্তরে জয়ী হওয়ার সময়। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি বা ডিএনসি মূলত ডেমোক্রেটিক পার্টির মূল পরিচালনা পর্ষদ। এই পরিচালনা পর্ষদ প্রতি বছর সারা দেশে প্রার্থীদের সহায়তা এবং সাংগঠনিক
কাঠামো নির্মাণের জন্য লাখ লাখ বিলিয়ন ডলার খরচ করে। 4 বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে এই তহবিল চূড়ান্ত হয়। নতুন নেতা কেন মার্টিন দলের বাইরে খুব বেশি পরিচিত নন। তিনি ডেমোক্রেটিক পার্টির মিনেসোটা শাখার সাবেক চেয়ারম্যান। তিনি জোর দিয়ে বলেন, ডেমোক্রেটদের এখন কর্মজীবী ভোটারদের সঙ্গে সম্পর্ক করার প্রয়োজন এবং ইলেকটোরাল ভোটের লড়াই 50টি অঙ্গরাষ্ট্রে ছড়িয়ে দিতে হবে। রক্ষণশীল ঘাঁটিগুলোতেও এ লড়াই চালাতে হবে। কেন মার্টিন বলেন, ডোনাল্ড ট্রাম্প ও তার ধনকূপের বন্ধুদের তাড়ার উপর রাখতে হবে। শ্রমজীবী পরিবারগুলোকে লুটপাটের জন্য আমরা তাদের জবাবদিহির আওতায় আনব এবং ব্যালট বক্সে আমরা তাদের পরাজিত করব। গত নভেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এই নির্বাচনে হারের পর্যালোচনা করতে ওয়াশিংটনে বৈঠকে বসেন দলটির নেতারা। তারা এই বৈঠকে দলের মিনেসোটা শাখার সাবেক চেয়ারম্যান কেন মার্টিনকে নতুন প্রধান হিসেবে নিয়োগ দেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।